এভরিওয়ান, তাহলে এই ক্লাসে আমরা মোল কনসেপ্টের যে ডিপিপি 1 ছিল ওই ডিপিপি 1 এর সলিউশনগুলো দেখব। তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে 10 গ্রাম এমজি বা ম্যাগনেসিয়ামকে অক্সিজেন সহযোগে তীব্রভাবে উত্তপ্ত করলে ভরের কি পরিবর্তন হয়। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা কি হয়, 2 mg প্লাস O2, ওখান থেকে উৎপন্ন হয় 2 mgO। ঠিক আছে, তাহলে এখানে এমজি দুটো আসে, তো 2 × 24 48। আচ্ছা, ভরের কি পরিবর্তন হয় জিজ্ঞেস করেছে। তা তুমি যখন এমজি থেকে এমজি ও তৈরি করছো তাহলে দেখো ভর বাড়ছে কেন, কারণ এখানে এমজি ও এর ভর কত, তো এখানে 24 + 16 80, তাহলে 48 থেকে 80 মানে কত বেড়েছে, 32, তাই তো। তাহলে 48 যখন ভর হয়, এমজি 48 গ্রাম হলে ভর বৃদ্ধি সমান 32 গ্রাম। তাহলে বলা আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রাম যদি হয় তাহলে ভর বৃদ্ধি কত হবে, 32/48 × 10, 6.67 আসবে দেখবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 2, 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করতে কী পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তাহলে ভর আছে 1 গ্রাম, ওটাকে তুমি শক্তিতে রূপান্তরিত করছো, কত শক্তি উৎপন্ন হবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, ক্যালোরিতে বের করতে হবে। তো আমরা জানি যে E = mc²। এবারে এম এর মান তুমি যদি এসআইয়ে বসাও, যে 1 গ্রাম মানে 10⁻³ কেজি, সি মানে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো যদি ক্যালকুলেট করো দেখবে এটা আসছে তোমার জুল এককে। ঠিক আছে, তো যে মানটা আসবে ওটাকে তুমি ভাগ করবে 4.184 দিয়ে, তাহলে তুমি পাবে ক্যালোরি এককে। ঠিক আছে, ক্যালোরি এককে, তাহলে এখানে মান আসবে, এই মানটাকে তুমি ভাগ করবে 4.148 দিয়ে, তো তুমি যেটা পাবে সেটা হচ্ছে ক্যালোরিতে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3, আচ্ছা তাপ শোষী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের শোষণ হয় কারণ, তাহলে তাপ শোষণ হচ্ছে মানে কি, তাপটা কিসে রূপান্তরিত হবে, ভরে রূপান্তরিত হবে। তাহলে কিছু পরিমাণ শক্তি ভরে রূপান্তরিত হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে এমজি এবং O2 এর বিক্রিয়ায় এমজিও যৌগটির 5 গ্রাম পরিমাণে 3 গ্রাম পরিমাণ এমজি উপস্থিত থাকে। আচ্ছা, অন্যদিকে MgCO3 এর বিয়োজনে যে এমজিও পাওয়া যায় তাতে 8.5 গ্রাম পরিমাণে 5.1 গ্রাম পরিমাণ এমজি উপস্থিত থাকে। কোন সূত্রকে সমর্থন করে। আচ্ছা, এমজিও 5 গ্রাম আছে, ওখানে বলছে 3 গ্রাম এমজি আছে, আর এমজিও পাওয়া যাচ্ছে ওখানে 8.5 গ্রাম আছে, ওখানে 5.1 গ্রাম এমজি আছে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 5 গ্রামের সাথে অক্সিজেন যুক্ত আছে, মানে 5 গ্রাম এমজিওতে এমজি আছে কত, 3 গ্রাম। ঠিক আছে, তাহলে এখানে অক্সিজেন কত আছে, এমজি যদি 3 গ্রাম হয় অক্সিজেন 2 গ্রাম হবে। দ্বিতীয় ক্ষেত্রে 8.5 গ্রাম এমজিওতে এমজি আছে 5.1 গ্রাম, তাহলে অক্সিজেন কত হবে, 2.4 গ্রাম, 3.4 গ্রাম। ওকে, আচ্ছা তাহলে আমরা কি জানি যে একটা নির্দিষ্ট পরিমাণের সাথে যত গ্রাম যুক্ত থাকে তাদের একটা অনুপাত বের করতে হয়। তাহলে এখানে 3 গ্রামের সাথে 2 গ্রাম যুক্ত আছে, এখানে 5-এর সাথে 3.4, তাহলে 3-এর সাথে কত, যদি ক্যালকুলেট করি আমি দেখে নিচ্ছি এক সেকেন্ড। 3.4 / 5.1 × 3, 2। তাহলে এখানেও 3 গ্রামের সাথে 2 গ্রাম আছে, এখানেও 3 গ্রামের সাথে 2 গ্রাম আছে, তাহলে কোন সূত্রকে সমর্থন করে, এখানেও 3-এর সাথে 2, এখানেও 3-এর সাথে 2, তার একটা নির্দিষ্ট ভরের সাথে যেটা যুক্ত আছে
তার অনুপাত কত হচ্ছে 1:1, ঠিক আছে। তাই এটা গুণানুপাত সূত্রকে সমর্থন করে। এরপরে 4 নম্বর, আচ্ছা এখানে যৌগ দুটো এমজিও বলা আছে না, এমজিও, তাহলে দুটো যৌগই যদি এমজিও হয়, আমি এমজিও তৈরি করছি এমজিআর ও2 এর সাথে বিক্রিয়া করে, আর একটা জায়গায় এমজিও তৈরি করছি MgCO3 বিয়োজনের ফলে, তাহলে এটাকে তো স্থিরানুপাত সূত্র দিয়েও বলা যাবে, তাই না? যে কোনো যৌগকে যেভাবেই তৈরি করা হোক না কেন বা যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, তার মধ্যে অনুপাতগুলো সবসময় কী থাকে, স্থির থাকে। এটা স্থিরানুপাতও বলা যাবে। আবার গুণানুপাত দিয়েও বলা যাবে যে এখানে 3 গ্রামের মধ্যে যুক্ত আছে 2 গ্রাম, এখানেও 3-এর মধ্যে 2 যুক্ত আছে, তো ওই যতটা যুক্ত আছে তাদের অনুপাত কত হচ্ছে 1:1, ঠিক আছে। এরপরে নাম্বার 5, 2.6 গ্রাম অ্যাসিটিলিনকে এনআই চূর্ণ এবং H2 গ্যাসের উপস্থিতিতে ইথেনে পরিণত করতে কত গ্রাম হাইড্রোজেন লাগবে? তো অ্যাসিটিলিন আছে, অ্যাসিটিলিন মানে C2H2 হয়, এর সাথে বিক্রিয়া করা হচ্ছে হাইড্রোজেনের, এখান থেকে ইথিলিন মানে C2H6 তৈরি হবে, ঠিক আছে। এবার দুটো হাইড্রোজেন লাগবে, তো বলেছে যে 2.6 গ্রামকে পরিণত করতে কত গ্রাম হাইড্রোজেন লাগবে। তো এখান থেকে আমি যদি দেখি C2H2 মানে 24×2 = 26, আর হাইড্রোজেন দুটো মানে 4, তাহলে 26 গ্রামকে যদি রূপান্তরিত করতে চাও 4 গ্রাম H2 লাগে, তাহলে 2.6-এ কত লাগবে 0.4 গ্রাম H2 লাগবে, ঠিক আছে। আচ্ছা 5, এই 5 হলো 3, আচ্ছা 3-এরটা তো হয়ে গেছে আগে, এটা 4, সরি এটা 5, এটা 4, এমজিওটা 4 নাকি 4, এটা 5, 6। বলছে এসটিপিতে 112 ml গ্যাসীয় N2 তরলে রূপান্তরিত হলো, তার ভর কত? আচ্ছা তাহলে আমরা কি জানি এসটিপিতে 22.4 লিটার, তো 22.4 লিটার মানে কি 22,400 ml, এই N2 এর ভর কত? ভর হচ্ছে 28 গ্রাম, ঠিক আছে। তাহলে 112 ml N2 এর ভর কত হবে? N2 মানে কি 28, তো তাহলে 112 ml কত হবে 28/22,400 × 112, তো এটা আসবে ক্যালকুলেট করলে দেখো তাহলে 28/200 মানে 0.14 গ্রাম, ঠিক আছে 0.14 গ্রাম। 7, CxHy এর দহনে উৎপন্ন H2 এর মোল সংখ্যা কত হবে? আচ্ছা দেখো এই বিক্রিয়াটা কীভাবে লিখতে হয়, CxHy আছে, তো এখানে তুমি অক্সিজেনের সাথে বিক্রিয়া করাচ্ছ, সবসময় মনে রাখবে যে ম্যাক্সিমাম হাইড্রোকার্বন যখন দহন করা হয় তখন কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয়, ঠিক আছে। তো প্রথমে তুমি ব্যালেন্সিং করবে কার্বনের, তো এখানে কার্বন কত আছে X, তাহলে CO2-র আগে তুমি X বসাবে। এরপরে তুমি ব্যালেন্সিং করবে হাইড্রোজেনের, তো হাইড্রোজেন বাম দিকে কত আছে Y, ডান দিকে দেখো আমি যদি Y/2 করি তাহলে হাইড্রোজেনটা Y হবে, কারণ হাইড্রোজেন তো দুটো আছে, তাহলে 2 × Y/2 কত হবে Y হবে। আচ্ছা তাহলে অক্সিজেন ব্যালেন্স করার জন্য দেখো আমি ডান দিকে কী পাচ্ছি যে এখানে 2x পরিমাণ অক্সিজেন আছে, আর এখানে কত আছে Y/2 পরিমাণ, তাই না? তাহলে এখানে আবার O2 আছে, তাহলে এটাকে হাফ করতে হবে, এটাকেও হাফ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে তুমি দেখো যে X + Y/4 করলেই ব্যালেন্সিংটা কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে X + Y/4 করা মানে কি অক্সিজেন কত হচ্ছে X/2, আর হাইড্রোজেন কত হচ্ছে অক্সিজেন কত হচ্ছে 2x, আর হাইড্রোজেন কত হচ্ছে Y/2, ব্যাস ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্যালেন্সিং, ঠিক আছে।
তো তোমাকে বলেছে যে দহনের ফলে H2 এর পরিমাণ কত হবে, তো H2 কত পাচ্ছ, Y/2 পাচ্ছ। তাহলে প্রথমে করবে কার্বনের ব্যালেন্সিং, দিয়ে করবে হাইড্রোজেনের ব্যালেন্সিং, শেষে করবে অক্সিজেনের ব্যালেন্সিং, আর কিছু না। তো অ্যান্সার হবে Y/2। আটেরটা 50% অশুদ্ধিযুক্ত 200 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে কত CO2 পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে CaCO3 যদি বিয়োজিত হয় CaO প্লাস CO2 উৎপন্ন করে, তো ক্যালসিয়াম কার্বনেট 100 হয়, আচ্ছা কার কথা বলা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড 44 হয়। তো 50% অশুদ্ধি মানে 100 যদি তুমি দিচ্ছ তার মধ্যে 50 বিক্রিয়া করছে, আগে বের করে নিজে কত CaCO3 লাগছে, ঠিক আছে। আচ্ছা তাহলে 100 থেকে 44, 200 থেকে কত পাবে, 88। তো 200 গ্রাম থেকে তুমি 88 পাবে। এবারে এটা কি 200 গ্রামটা কি অশুদ্ধিযুক্ত, তাহলে এর 50% বিক্রিয়া করছে নিশ্চয়ই, তা 200 50% কত, 100। তাহলে 100 থেকে তুমি কত পাবে, 44 গ্রামই পাবে, ঠিক আছে। আচ্ছা এটাকে আর একটু ইজি ওয়েতে বলছি, দেখো। তো তোমাকে দিয়েছে এটা ধরো 100 মোলার ভর, এর মোলার ভর 44, তো দিয়েছে তোমাকে 200 গ্রাম CaCO3। এবারে এটা কি অশুদ্ধযুক্ত, 50% অশুদ্ধযুক্ত, তাহলে এর মধ্যে বিশুদ্ধ CaCO3 কত আছে, 50/100 করলে পেয়ে যাবে। তাহলে 100 গ্রাম বিশুদ্ধ CaCO3 আছে কোথায়, 200 গ্রাম ওই অশুদ্ধ CaCO3 মধ্যে। তো আমি কি জানি 100 থেকে কত পাবো, 44 পাবো, তাহলে 44 অ্যান্সার হবে, বোঝা গেল। তাহলে কত অশুদ্ধিযুক্ত ছিল, 50%। তাহলে 200 গ্রামে যদি 50% অশুদ্ধি থাকে, কতটা বিশুদ্ধ থাকবে, 50%। তাহলে এই 100 গ্রাম হচ্ছে বিশুদ্ধ প্লাস 100 গ্রাম অশুদ্ধ। তাহলে এই অশুদ্ধই তো আর বিক্রিয়া করবে না, শুধুমাত্র বিশুদ্ধ এই 100 গ্রাম বিক্রিয়া করবে। 100 গ্রাম থেকে কত পাওয়া যায়, 44 গ্রাম, ওটা অ্যান্সার হবে। আচ্ছা সমচাপ উষ্ণতায় সমভরের H2O2 এবং CH4 গ্যাসকে একটি আয়তনের পাত্রে রাখা হলো, গ্যাসগুলির আয়তনের অনুপাত কি হবে, ঠিক আছে। সমভর, তো তুমি ধরে নাও ভর x, তাহলে H2O2 আর CH4 এদের ভর ধরে নাও x x x। এরপরে আয়তনের অনুপাত, আমরা কি জানি যে মোল সংখ্যার অনুপাত যেটা হয় আয়তনের অনুপাতও সেটা হয়। তাহলে মোল সংখ্যার অনুপাত কি করে পাওয়া যাবে, ভর বাই মোলার ভর করে, তাহলে x/2, x/32, x/CH4 মানে 16, ঠিক আছে। তো তুমি যদি লসাগু করো 32 লসাগু আসবে, তো সবগুলোকে 32 দিয়ে গুণ করে দাও, তাহলে মূল সংখ্যার অনুপাতটা পেয়ে যাবে। তাহলে এটা ইন্টু 32 ইজ টু এটা ইন্টু 32 ইজ টু এটা ইন্টু 32 মানে 16:1 ইজ টু 2। তাহলে যেটাই মূল সংখ্যার অনুপাত হবে সেটাই আয়তনের অনুপাত, তাই না। যত মোল থাকে তত আয়তনও থাকে। আচ্ছা 10, ভরের সংরক্ষণ সূত্র অনুযায়ী কোন বিক্রিয়াটি সঠিক নয়। তাহলে ভরের সংরক্ষণ মানে কি, বাম দিকের ভর ডান দিকের ভর সমান থাকবে, তো যেখানে সমান থাকবে না সেটাই সঠিক নয়। তো কোনটা সমান নেই দেখো, অপশান বি দেখো, C3H8 প্লাস O2, ওখান থেকে CO2 প্লাস H2O। তাহলে এখানে কার্বন 3 × 36 8 44 প্লাস 32, তাহলে 76। এটা হচ্ছে মোট ভর বাম দিকে। ডান দিকের ভরটা দেখো 12 32 44 প্লাস 18 2, ঠিক আছে 62। তো বাম দিক ডান দিকের ভর সমান নয়, মানে ভরের সংরক্ষণ সূত্র মেনে চলছে না। 11, কোনটিতে সর্বাপেক্ষা কম সংখ্যক অণু আছে। তাহলে 1.12 লিটার প্রতি ক্ষেত্রে মোল সংখ্যাটা বের করে নিলেই হবে, ঠিক আছে। যত মোল, 1 মোল মানে কি অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে মোলের সংখ্যা যত বেশি অণুর সংখ্যা তত বেশি হবে। তো 1 নম্বরের ক্ষেত্রে তুমি মোল কী করে বের করবে, এখানে লিটার দেওয়া আছে, তো যদি লিটার দেওয়া থাকে সেক্ষেত্রে 22.4 লিটার দিয়ে ভাগ করে দেবে, তাহলেই মোল পেয়ে যাবে, ঠিক আছে। ভর দেওয়া থাকলে ভর বাই মোলার ভর করবে, তাহলেই মোল পেয়ে যাবে। কারণ কি দেখো 22.4 লিটার মানে কি 1 মোল, তাহলে 1.12 লিটার মানে কত হবে, 1/22.4
ইন্টু 1.12। দেখো ওই আয়তনটাকে আমি 22.4 লিটার দিয়ে ভাগ করছি, তো লিটারের আয়তনটাকে 22.4 লিটার ভাগ করলেই তুমি মোলটা পেয়ে যাবে। কেন পাবে দেখিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আসবে 0.05 এত মোল। তো যত বেশি মোল তত সংখ্যক অণু, পরমাণু বলিনি কিন্তু অণু। তাহলে 1.12 লিটার SO2 মানে 0.05 মোল SO2 অণু, ঠিক আছে। তারপরে আছে 1 মোল SO2। 3 নাম্বার 32 গ্রাম SO2, তাহলে ভর বাই মোলার ভর করলে মোল পেয়ে যাবে। তো SO2 মোলার ভর কত? 64 গ্রাম পার মোল, তাহলে 0.5 মোল আসছে। ডি এত SO2 অণু, সংখ্যাটা দেওয়া আছে। তো কোনো জায়গায় যদি সংখ্যা দেওয়া থাকে তুমি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলেই মোল পেয়ে যাবে। কেন? কারণ আমরা জানি 6.022 × 10⁻23 মানে হচ্ছে 1 মোল। তাহলে ওই যে সংখ্যাটা আছে 4 × 10⁻23, এটা মানে কত হবে? তাহলে 4 × 10⁻23 বাই 6.022 × 10⁻23। তা দেখো এই অণুর সংখ্যাটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করলেই আমি মোলটা পেয়ে যাচ্ছি। তার অণুর সংখ্যা কত আছে? 4 × 10⁻23 বাই অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করো 6.022 × 10⁻23, ঠিক আছে। তো প্রায় 4/6 আসছে। 4/6 মানে 2/3 মানে 0.67, ঠিক আছে। তো কোনটা সবচেয়ে বেশি আসছে? আচ্ছা কম সংখ্যক বলেছে, তাহলে অপশান এ, যত কম মোল তত কম অণু। 12 আচ্ছা 0.0018 ml জলের মধ্যে অণুর সংখ্যা কত? তো আমরা কি জানি যে 22.4 লিটার বা 22,400 ml জলে অণু কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যক, এনে সংখ্যক নাকি? আচ্ছা জল যেহেতু বলেছে, গ্যাসের কথা বলেনি, তা 22.4টা ইউজ করা যাবে না, কারণ 22.4 আয়তনটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। আচ্ছা জলের যদি মোল এমএলটা 0.0018 ml হয়, তুমি যদি ভরে কনভার্ট করো এটাকে, তো 0.0018 গ্রাম হবে, ঠিক আছে। কারণ জলের ঘনত্ব কী হয়? 1 গ্রাম পার ml, ঠিক আছে, 1 গ্রাম পার ml। তো এই আয়তনটাকে তুমি যদি ভরে কনভার্ট করো, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন। এবার ঘনত্ব মানে কি বললাম? 1 গ্রাম পার ml ইন্টু আয়তন কি বললাম? 0.0018 ml। ml কাটবে, তাহলে 0.0018 গ্রাম পড়ে থাকবে। তো এটা হচ্ছে জলের ভর 0.0018 গ্রাম। তো আমরা কি জানি যে 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে এনএ সংখ্যক বা অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 0.0018 কত হবে? তাহলে এনএ ইন্টু 0.0018 বাই 18, তাহলে এনএ বাই 1-এ 4টা শূন্য নাকি? তাহলে এনএ বাই 10⁴, এনের মান বসাও 6.022 ইন্টু 10⁻23 বাই 10⁴। যদি কাটাকুটি করো 6.022 ইন্টু 10⁻19, ঠিক আছে। 13 হিমোগ্লোবিনে ভর হিসাবে 0.34% আয়রন আসে। তো 3.3 গ্রাম হিমোগ্লোবিনে এফি পরমাণুর সংখ্যা কত? ঠিক আছে, তাহলে 3.34 গ্রাম হিমোগ্লোবিন পার্সেন্ট আয়রন আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আয়রনের ভরটা কত আগে বের করতে পারবো কি করে? দেখো তাহলে 100 গ্রাম হিমোগ্লোবিনে আয়রন হচ্ছে 0.34 গ্রাম বলতেই পারি। মানে উল্টোভাবে 0.34 গ্রাম এফি আছে 100 গ্রাম হিমোগ্লোবিনে, তাহলে 3.3 কতটা থাকবে? তাহলে 100 বাই 3.34 সরি 0.34 ইন্টু 3.3, তো প্রায় এটা আসবে। দেখো এটা আমি এক্সাক্ট ক্যালকুলেট করি, 100 বাই 0.03 ইন্টু 3.3, তো এটা আসছে 0.0112 গ্রাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এফি এর ভর। এবার আমি মোলটা বের করতে পারবো মোলার ভর দিয়ে ভাগ করে, তো 0.0122
আচ্ছা 0.112 গ্রাম, এফি এর মোলার ভর কত 56 গ্রাম পার মোল। তাহলে 0.0112 বাই 56 যদি করো তো এটা আসবে 2 ইন্টু প্রায় আর কি 2 ইন্টু 10⁻⁴ মোল, এত মোল আসছে। তো মোল পেয়ে গেছি, এবারে সংখ্যা বের করতে পারবো। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দাও। তাহলে 2 ইন্টু 10⁻⁴ ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক, ব্যাস। এবার 14, হিমোগ্লোবিনে ভর হিসাবে 0.34% আয়রন আছে। আচ্ছা, হিমোগ্লোবিনের আণবিক ভর এত, বলছে এক অণু হিমোগ্লোবিনে এফি পরমাণুর সংখ্যা কত। ঠিক আছে, তাহলে 0.34% আয়রন আছে, তো আমি বলতেই পারি যে 100 গ্রাম হিমোগ্লোবিনে আয়রন সমান 0.34 গ্রাম। তাহলে ওই 67,200 এতে কত আছে, তো 0.34/100 ইন্টু 67,200 এটা আসবে 0.34/100 ইন্টু 67200, তো এটা আসবে দেখবে 228.4 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা আসছে আয়রন পরমাণুর সংখ্যা মানে ভর। তো আয়রন পরমাণুর ভর আমি পেয়ে গেছি, আমাকে সংখ্যা বের করতে হবে, তো আমি মোলার ভর দিয়ে ভাগ করে দেবো, তাহলে সংখ্যাটা পেয়ে যাব। তো বাই 56 ভাগ করে দাও, তো এটা দেখো প্রায় 4-এর কাছাকাছি আসছে, প্রায় 4। তো প্রায় যদি 4 আসে তো 4টা আয়রন পরমাণু আসে, ব্যাস। 15, 5 ইন্টু 10⁻⁴ মোল এত C14C6 কতগুলো নিউট্রন আছে। আচ্ছা, নিউট্রন, তাহলে একটা C14C6-এ নিউট্রন কত আছে, তো ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা করে দিলে নিউট্রন পেয়ে যাব। 8টি আছে, একটাতে 8টা। তো কত মোল বলা আছে, 5 ইন্টু 10⁻⁴ মোল। তাহলে সংখ্যাটা কত হবে, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর মোল দেওয়া আছে, সংখ্যা বের করতে হবে, তো এটা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দাও। 6.022 ইন্টু 10⁻23 যদি ক্যালকুলেট করো দেখবে 3 ইন্টু 10⁻20 আসছে, এতটি কার্বন পরমাণু আছে। তো প্রতিটি কার্বন পরমাণুতে কটা নিউট্রন আছে, 8টা। এব নিউট্রনের সংখ্যা হবে 8 ইন্টু 3 ইন্টু 10⁻20 এতটি। ঠিক আছে, ওই প্রায় 3 ইন্টু 10⁻20 আর কি, কাছাকাছি আসবে ভ্যালুটা। তো 24 ইন্টু 10⁻20 এতটি হলো। তাহলে মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই তুমি সংখ্যাটা পেয়ে যাবে, তাই তো? কারণ 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে এত মোল মানে কত সংখ্যক হবে, ওর সাথে অ্যাভোগাড্রো সংখ্যাটা গুণ করতে হবে নিশ্চয়ই। 16 বলছে 1 মোল ইলেকট্রনের, আচ্ছা কত মোল ইলেকট্রনের ওজন 1 কেজি, 1 কেজি। তাহলে আমরা কি জানি যে একটি ইলেকট্রনের ভর কত, 9.11 10⁻⁻28 গ্রাম। আচ্ছা কেজির কথা বলছে, তো 31 কেজি করে দিই, 31 কেজি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের ভর কত হবে, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করে দাও, তাহলে 9.11 10⁻31 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক এত কেজি হবে। তাহলে এত কেজি ভর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন বা 1 মোলের, 1 মোল বা এন এ সংখ্যক। কেসটা বোঝা যাচ্ছে? তো 9.11 10⁻31 ইন্টু এন এ এত কেজি ভর হয় 1 মোল ইলেকট্রনের। তাহলে 1 কেজি ভর হবে কত ইলেকট্রনের,
তাহলে 1/9.11 10⁻31 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, তো ক্যালকুলেট করলে যা আসবে আসবে আর কি।